ভারতবর্ষের সবথেকে বড় দুটো ইভেন্টের মধ্যে একটি যদি হয় লোকসভা নির্বাচন, তাহলে অবশ্যই দ্বিতীয়টা জনগণনা। এবং সেই জনগণনার মতো ভারতের সবথেকে বৃহৎ কর্মসূচি শুরু হচ্ছে আগামী বছর 2025 সাল থেকে। এবং তার পরবর্তী যে বিধানসভা রয়েছে 2029-এ, তার আগেই এই জনগণনার কাজটা সম্পন্ন করতে হবে। কিন্তু আপনাদের মনে রয়েছে, রাজ্যে এবং দেশে যখন এনআরসি আর এনপিআর নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে এনপিআর করতে দেব না। এনপিআর শব্দের অর্থ কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত স্ট্যান্ড, এনআরসি বা এনপিআর করতে দেবো না। এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তারা করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি যতদিন বেঁচে রয়েছি আমি সর্বাত্মকভাবে সেটিকে আটকে দেব। তার কারণ আদতে এই সমস্ত হচ্ছে আইডেন্টিফিকেশন করা, কোন মানুষ কবে এসেছে ভারতবর্ষে, এবং কার্যত সেই রেজিস্টার তৈরি করে তাদেরকে দেশান্তর করা কিংবা তাদের বিরুদ্ধে কঠোর কোনো শাস্তি নামিয়ে আনাই আসল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের। এই কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করেছেন এবং এ নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল একসময় 2018-19 সালে, আপনারা প্রায় সকলেই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে কাস্ট সেন্সাস আর এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কার্যত একই জিনিস, তাহলে কি আরো একবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন এই কাস্ট সেন্সাসকে আটকাতে? বা এই কাস্ট সেন্সাসের সঙ্গে এনপিআর এর সম্পর্কই বা কি রয়েছে এবং বিরোধিতায় কি রয়েছে? আজকের পর্বে আপনাদের বিশ্লেষণ করব। আপনাদের কি সত্যি ওরি করার কিছু রয়েছে? আপনাদের কি কেন্দ্রীয় সরকারের যারা সার্ভে করতে আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করা উচিত হবে? কোন কোন প্রশ্ন করা হবে যখন জনগণনা করতে আপনার বাড়িতে লোক যাবে? ঠিক কি কি প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে? এই প্রশ্নগুলো কেন্দ্রীয় সরকার তাদের ডেটাবেসে কালেক্ট করে আদতে কি লাভ হবে, নাকি পরবর্তীকালে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটাতে আপনি বিপদে পড়তে পারেন? এই সমস্ত বিষয়েই আজকে খোলাখুলি আলোচনা করব বলে আপনাদের সামনে এসেছি। তার কারণ জানি এই বিষয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। তাই আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। 2025 সালে শুরু হতে চলেছে গোটা দেশ জুড়ে জনগণনা প্রক্রিয়া। এরপর 2026 সালে নতুন জনগণনা তথ্য প্রকাশ্যে আনা হতে পারে। সাধারণত 10 বছর অন্তর অন্তর এই জনগণনা হয়ে থাকে, সেটা আপনারা জানেন। 2011 সালে সর্বশেষ জনগণনা হয়েছিল। তাই 10 বছর পর অর্থাৎ 2021 সালে নতুন জনগণনা হওয়ার কথা থাকলেও সেই সময় করোনা পরিস্থিতির কারণে তা হয়ে ওঠা সম্ভব হয়নি এবং সেই কাজ এখনো অবধি থমকেই ছিল। তবে জানা যাচ্ছে মোদি জামানায় প্রথম জনগণনা হবে 2025 সালে, অর্থাৎ আগামী বছর থেকে এর কাজ শুরু হবে। তবে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তিনি ডিজিটালাইজেশনের ওপর খুব জোর দিয়েছিলেন। এমনকি পেমেন্ট সিস্টেমের ওপর ইন্ডিয়াতে যে ঐতিহাসিক পরিবর্তনটা নরেন্দ্র মোদীর হাত ধরে এসেছে সেটা আপনারা সকলেই পরিলক্ষিত করেন। সেটা হচ্ছে ইউপিআই, গুগল পে বা ফোন পের মাধ্যমে ক্যাশলেস ট্রানজাকশনে যে ঐতিহাসিক গতি এসছে ভারতবর্ষের অর্থনীতিতে, তা অবশ্যই কেন্দ্রীয় সরকারের ডিজিটালাইজেশনের ওপর ভিত্তি করে কিন্তু হয়েছে। তাই এবারেও কিন্তু এই যে সেন্সাস হবে, সেই সেন্সাসে ডিজিটাল মাধ্যমকেই ব্যবহার করা হবে। এতদিন পর্যন্ত 2011 পর্যন্ত যতগুলি জনগণনা হয়েছে সেগুলি ম্যানুয়াল জনগণনা হয়েছে, এতে সময়ও বেশি লেগেছে, অর্থ বেশি ক্ষয় হয়েছে। কিন্তু এই যে 25 সাল থেকে যে জনগণনা শুরু হচ্ছে সেটাকে ডিজিটালে, সেটা একেবারেই ডিজিটালি করা হবে। অর্থাৎ আপনার বাড়িতে যে ব্যক্তি যাবেন ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে, তিনি আপনার সামনে একটা স্ক্রিন দেখিয়ে আপনাকে বেশ কিছু প্রশ্ন করবেন। আপনি সরাসরি সেখানে উত্তর দিতে পারেন কিংবা আপনার হয়ে তিনি ওখানে উত্তর নিয়ে ডিজিটালি সেই ইনফরমেশনগুলো সংগ্রহ করার কাজ করবেন। এমনকি আপনি যদি পরে চান যে যে তথ্য আপনি দিয়েছেন সেগুলো দেখতে, সেটাও আপনি দেখতে পারবেন পরে যে কোন তথ্য আপনি দিয়েছেন। একেবারেই যাতে স্বচ্ছতা মেনে রাখা হয়, যাতে করে আপনি অভিযোগ তুলতে না পারেন যে ইনফরমেশন আমি দিয়েছি সেটা পরবর্তীতে বিকৃত হয়ে গিয়েছিল। তার জন্যই এই স্বচ্ছতা আনা হচ্ছে এবং ডিজিটালাইজেশনের উপরে জোর দেওয়া হচ্ছে। সরকার চাইছে 2026 সালের মধ্যেই জনগণনার পদ্ধতি বা ডেটা কালেকশনটা শেষ করতে।
তার কারণ জনগণনার পরে লোকসভা কেন্দ্রগুলিতে পুনর্বিন্যাস করা হবে। 2029 সালে পরবর্তী লোকসভা ভোট রয়েছে, তার আগেই 2028 সালের মধ্যে পুনর্বিন্যাসের প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয় সেই দিকেই লক্ষ্য রাখছে নরেন্দ্র মোদীর সরকার। এবং এবারে জনগণনায় আরও একটি বিষয় এসেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিয়ে বিতর্কও সৃষ্টি হতে পারে। জানি না বিতর্ক সৃষ্টি করলেই বিতর্ক হয়ে যায়। যেমন এবারের জনগণনাতে জোর দেওয়া হয়েছে যে ভারতবর্ষের মধ্যে কতজন হিন্দু রয়েছেন, কতজন মুসলিম রয়েছেন বা শিখ, জৈন ইত্যাদি ধর্মের মানুষরা রয়েছেন, সেটিকেও কিন্তু আইডেন্টিফাই করার একটা কাজ তৈরি হবে। শুধুই হিন্দু, মুসলিম, শিখ, জৈন এরকম নয়, এর পাশাপাশি কতগুলো উপসম্প্রদায়ের মানুষরা রয়েছেন সেটারও কিন্তু তথ্য সংগ্রহের কাজ করা হবে। এই যেমন ধরুন কর্ণাটকের লিঙ্গায়েত কিংবা পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, এই ধরনের যে উপসম্প্রদায়গুলো রয়েছে তাদেরও তথ্য উঠে আসবে জনগণনা থেকে। এবং আপনারা জানেন এখানে একটি বড় সমস্যা যে আমাদের ধর্মের ভিত্তিতেই কিন্তু দেশভাগ হয়েছিল এবং ভারতবর্ষকে বলা হয়েছিল হিন্দুদের জন্য দেশ, আর পাকিস্তান বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলমানদের জন্য দেশ। সেই কারণে এই মুহূর্তে জনবিন্যাসের কতটা পরিবর্তন হচ্ছে, ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা কতটা কমলো আর মুসলিমদের সংখ্যা বা অন্যান্য সংখ্যালঘুদের সংখ্যা কতটা বাড়লো, তার হিসাবটা রাখাও বোধহয় জরুরি। সেই কারণেই কিন্তু এই তথ্যটাও সংগ্রহ করা হবে। আসুন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের 9টি জেলায় এই মুহূর্তে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হয়ে গিয়েছে। প্রথমে সেটা ছিল 4টি, কিন্তু আদতে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এই মুহূর্তে 9টি জেলাতে তারা সংখ্যাগুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি যে কথা বলেছেন আপনাদের সামনেই দেখাবো। তিনি বলছেন যে আমি বলেছিলাম 2031 সালে দুর্গাপুজো করতেই পারবেন না বিভিন্ন জায়গায়, আর সেই প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এবারে দুর্গাপুজোর মূর্তি প্রচুর জায়গায় ভাঙা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী নিজেও ভিজিট করেছিলেন। তাই তিনি বলছেন যে এই জনগণনাটা কেন প্রয়োজন, কোন ধর্মের মানুষ কত রয়েছেন সেটা জানাটাও কেন প্রয়োজন, সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন তারা আপত্তিও করতে পারেন, কিন্তু বিরোধী দলনেতা যেটা বলেছেন একটু দীর্ঘ বক্তব্য আপনাদের শোনাতে চাইবো ঠিক এইখানে, আর তারপরেই আসবো যে জনগণনাতে গেলে আপনার কাছে ঠিক কি প্রশ্ন করা হবে সেটা পরে শোনাচ্ছি। তার আগে শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। 2025 থেকে সেন্সাস শুরু হবে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে ডেমোগ্রাফি নিয়ে বারবার আপনারা প্রশ্ন করছিলেন। কি মনে হচ্ছে কি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সামগ্রিক দেশের ক্ষেত্রে ডেমোগ্রাফি কোন জায়গায় যেতে পারে আফটার সেন্সাস? পশ্চিমবঙ্গে 72টা জায়গায় কাঁটাতারের বেড়া মমতা ব্যানার্জি দেওয়ার জন্য জমি দিচ্ছেন না। 2023 সালে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের যে ইস্টার্ন জোনের মিটিং ছিল, সেই মিটিংয়ে নবান্নতে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এসেছেন, রিকোয়েস্ট করেছেন যে জমি দিন। এবং আগের স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন অজয় ভাল্লা সুপ্রিম কোর্টে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। এবং বর্তমান স্বরাষ্ট্র সচিবও আমি জানি তিনি যে সরকারি কাজে পশ্চিমবঙ্গে এসেছিলেন 2-1 দিনের মধ্যে, নবান্নতে গিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে তিনি অনুরোধ করেছেন জমি দেওয়ার জন্য, নইলে কেন্দ্রীয় সরকার সরাসরি জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই বেড়া কমপ্লিট না হলে ভারতবর্ষের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অলরেডি বদলে গেছে। গত 5 দিন আগে 67 বিএসএফ এর ব্যাটালিয়ন 41 জনকে ধরেছে। কখন ধরেছে? যখন ভগবান গোলা, মুর্শিদাবাদের রানীতলা দিয়ে তারা বাংলাদেশে ফিরছিল, সেই সময় আটকেছে 41 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা 1.5 বছর আগে ভারতে এসেছেন, চেন্নাইতে কাজ করছিলেন। গোটা ভারতবর্ষে এই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের পাঠানোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিয়েছেন। সাপ্লাই লাইন হচ্ছে বেঙ্গল বর্ডার। তাই ঝাড়খণ্ডে যেমন 20% হয়ে গেছে,
পশ্চিমবঙ্গে যেমন 32% পেরিয়ে গেছে, আগামী সেন্সাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ইতিমধ্যে 9টা জেলা ভারতীয় হিন্দুদের হাতের বাইরে গেছে। আগে 3টে জেলা ছিল, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এখন 9টা জেলা হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রকৃত ভারতীয় সনাতনীদের সঙ্গে জনজাতিদের থাকার আর কোনো জায়গা থাকবে না। এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। আর তার ফলশ্রুতিতে আমি বলেছিলাম 31শে পূজা বন্ধ হবে। এবারেই রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা মূর্তির পূজা বন্ধ হয়েছে এবং শ্যামপুরে 5টা নিরঞ্জন শোভাযাত্রা ঘাট পর্যন্ত যেতে পারেনি। ভেঙে চুরে বিভৎসভাবে আমার মা দুর্গা, বাঙালি হিন্দু তথা গোটা পৃথিবীর হিন্দুদের আরাধ্য দেবী, তার মূর্তিকে ভেঙে তছনছ করা হয়েছে। শুরু হয়ে গেছে 24-এ। তাই মাটেগা তো কাটেগা, এক রহেগা তো নেক রহেগা। শুনলেন বন্ধুরা, এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি চান? এই যে জনগণনা হবে, এই জনগণনাতে কত ধর্মের লোক কোথায় কোন জায়গায় থাকছেন সেটাও কি জানাটা প্রয়োজন বলে মনে করছেন? কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এটিতে নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আপনারা কি সহমত পোষণ করছেন যে কোন ধর্মের মানুষ কোন জেলায় কোন জায়গায় কত পার্সেন্টেজ রয়েছে সেই হিসাবটা তৈরি করা উচিত, সেই হিসাবটা কেন্দ্রীয় সরকারের কাছে থাকা উচিত বলে কি আপনারাও মনে করছেন? চাইলে আপনাদের মন্তব্য লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে। তবে আপনারা জানেন যে রাহুল গান্ধী প্রথম থেকেই বলে আসেন কাস্ট সেন্সাসের কথা, অর্থাৎ জাতিভিত্তিক জনগণনা, যে কতজন ব্রাহ্মণ, কতজন ক্ষত্রিয়, কতজন বৈশ্য, শূদ্র, আরও যে সমস্ত সমাজের ভাগ রয়েছে, এসসি, এসটি, ওবিসি, তিনি সেইগুলোর তথ্য চান, সেইগুলো তিনি হিসাব চান। জাতি জনগণনার কথা বলে আসছে রাহুল গান্ধী, যদিও কেন্দ্র সেটাকে গুরুত্ব দিতে চায়নি। এবং এবারেও যে সেন্সাস হবে সেখানে কাস্ট সেন্সাসের কোনো তথ্য থাকবে না, যদিও কতজন এসসি এসটি রয়েছেন বা জেনারেল রয়েছেন সেই তথ্য উঠে আসলেও ডাইরেক্ট কাস্ট সেন্সাস করা হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেস এ নিয়ে কতটা বিতর্ক উস্কাবেন সেদিকেই লক্ষ্য রাখতে হবে। তবে যে কথা বলছিলাম আপনাদের জানাতে চাইবো যে আপনার বাড়িতে যখন কোনো আধিকারিক বা তাদের প্রতিনিধি যাবেন, সরকারের প্রতিনিধি, আপনাদের কাছে ঠিক কি কি প্রশ্ন করা হতে পারে? আপনার কি বাবার নাম, মায়ের নাম, বাবার বয়স, মায়ের বয়স, বাবা কোন সালে বাংলাদেশ থেকে এসেছেন যদি এসে থাকেন বাইরে থেকে, এই সমস্ত তথ্যগুলো কি জানতে চাওয়া হবে? যে তথ্যগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল, আসুন আপনাদের সেই সম্পর্কিত কিছু তথ্য জানাই। দেখুন, টোটাল 31টা প্রশ্নমালা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। আর এই 31টি প্রশ্ন আপনার পরিবারের কাছে গিয়ে যখন প্রতিনিধিরা যাবেন সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিতে হবে। কি প্রশ্ন থাকতে পারে? এই 31টি প্রশ্নের মধ্যে থাকতে পারে, ধরুন আপনার বাড়িতে কতজন লোক রয়েছে, পরিবারের প্রধান কোনো মহিলা কিনা, বাড়িতে কতগুলো ঘর রয়েছে, বাড়িতে বিবাহিত সদস্যের সংখ্যা কত, বাড়িতে টেলিফোন রয়েছে কিনা, ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা, মোবাইল বা স্মার্টফোন রয়েছে কিনা, থাকলে কতগুলি, বাইসাইকেল, মোটরসাইকেল, 4 চাকার গাড়ি, জিপ, ভ্যান এই ধরনের কোনো যানবাহন আপনার নামে রয়েছে কিনা, কোন খাদ্য বেশি পরিমাণে আপনাদের পরিবারে ব্যবহার করা হয়, সেটা চাল না গম, পানীয় জল আপনারা কোথা থেকে সংগ্রহ করেন, পুকুর থেকে নাকি কল থেকে নাকি মিউনিসিপ্যাল থেকে বাড়িতে আপনাদের জল সাপ্লাই করা হয়, আলো কিভাবে আপনি পান, সৌরশক্তি চালিত আলো নাকি নর্মাল বিদ্যুতের আলো আপনারা পান, বাড়িতে শৌচাগার রয়েছে কিনা, থাকলে কি ধরনের শৌচাগার রয়েছে, আপনার বাড়ির জমা জল কোন জায়গায় গিয়ে পড়ে, স্নান করেন কোথায়, রান্নাঘরে গ্যাস রয়েছে কিনা, যদি না থাকে তাহলে গ্যাসের অল্টারনেটিভলি কি জ্বালানি ব্যবহার করেন, রেডিও বা ট্রানজিস্টার এবং টিভি রয়েছে কিনা, এই ধরনের কিছু বেসিক প্রশ্ন আপনাদের সামনে করা হবে। এবং আপনাদের জানাতে চাইবো, শেষবার যে 2011 সাল, শেষবারে যখন জনগণনা হয়েছিল তখন মোট ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। প্রত্যেক 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা ছিল 940 জন। সাক্ষরতার হার ছিল 74.4%।
এবং 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। দেখা গিয়েছিল দেশে মোট জনসংখ্যার প্রায় 69 ভাগ থাকেন গ্রামে আর 31 ভাগ থাকেন শহরে। এই রকম প্রচুর তথ্য কিন্তু কালেক্ট করা হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা ডেটাবেস আমাদের কেন্দ্রীয় সরকার তৈরি করতে পারবে, যে ডেটাবেস অনুযায়ী কোন ধরনের প্রকল্পটা আনা উচিত, সমাজে কোন বর্গের মানুষরা পিছিয়ে পড়ছেন, কিভাবে সার্বিকভাবে ভারতের উন্নতি করা যায়, এই সমস্ত তথ্যগুলো, এই সমস্ত দিকগুলো বিবেচনা করে নতুন নতুন প্রকল্প আনতে গেলে জনসংখ্যার তথ্যটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তার বেসিসেই কিন্তু সরকার পারবে গোটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। সেই কারণে জনসংখ্যা গণনা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আপনাদের সকলেরই স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করা উচিত। তবে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে তাহলে মোদী সরকার আবার এরকম করবে না তো, যে এই জনগণনা করে কার্যত এনপিআর বা এনআরসি চালু করে দিয়ে আমাদের দেশ থেকে ভাগিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার হবে না তো? আপনাদের মনে রয়েছে এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে যখন কথা হয়েছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুরো রাস্তায় নেমে পড়েছিলেন এবং ওই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আর এই সেন্সাসের সঙ্গে মূলত খুব বেশি তফাৎ নেই, দুটোরই উদ্দেশ্য এক। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই এনপিআর হচ্ছে এনআরসির প্রথম স্টেপ। এনপিআর করে আগে কেন্দ্র বুঝে নেবে যে কারা কবে দেশে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা, তারপরে কিন্তু এনআরসির মাধ্যমে তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তেমনটা বলার চেষ্টা করেছিলেন, সেই কারণে এনপিআর আমাদের হয়নি। কিন্তু আপনাদের পরিষ্কার করে পর্বের শেষে এটা বলতে চাই, এই সেন্সাসের সঙ্গে এনপিআর এর কোনো সম্পর্ক নেই। তার কারণ এনপিআর এ তবুও যে দু চারটে প্রশ্ন ছিল সেগুলো নিয়ে বিতর্ক ছিল। যেমন ধরুন, আপনার বাবার বয়স কি, অর্থাৎ আপনার বাবার ডেট অফ বার্থ কি, আপনি কবে ইন্ডিয়াতে এসেছেন যদি এখানেই আপনার বাবা জন্মগ্রহণ করে না থাকেন, এই ধরনের কিছু ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়েছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রশ্নগুলো দেখিয়ে বলেছিলেন যে কেন বাবার নাম জিজ্ঞাসা করা হবে, কেন ঠাকুরদা কবে এখানে এসেছিলেন, ঠাকুরদার দলিল জানতে চাওয়া হবে। এগুলো হচ্ছে আসলে এনআরসির প্রথম স্টেপ। তাই আমরা এটাকে বিরোধিতা করছি বলে একেবারে সরাসরি এনপিআর কে সাপোর্ট করেনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এই জনগণনার বিষয়টি সেরকম নয়। জনগণনাতে অন্তত ওই ধরনের বিতর্কিত প্রশ্নগুলোর এখনো পর্যন্ত ঠাঁই পায়নি। যদিও একটি বিষয় যেটি বললাম, যে কোন মানুষ কোন ধর্মের, তা নিয়ে একটা তথ্য জানতে চাওয়া হচ্ছে। আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত এবারে আপত্তি তুলবেন না। কি মনে হয় আপনাদের? এটাতেও আপত্তি তুলতে পারেন কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? কিন্তু এটা জানবেন যে একটা দেশের কাছে যদি এই তথ্য না থাকে, তাহলে দেশ সঠিকভাবে বাজেট করতে পারবে না। কোন খাতে কতটা বরাদ্দ করা উচিত, কারা পিছিয়ে রয়েছেন, কাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আর কারা ভুরি ভুরি পেয়ে গিয়েছেন, কাদের বেশি প্রাপ্য হয়ে গিয়েছে, সেই ইনফরমেশনগুলো পাওয়া উচিত। তাই এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এর সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই, এর সঙ্গে নাগরিকত্ব চলে যাওয়ারও সম্পর্ক নেই, এনপিআর এনআরসির কোনো সম্পর্ক নেই। তাই নিশ্চিতভাবে সমস্ত তথ্য যথাযথভাবে যারা প্রতিনিধিরা আপনার বাড়ি আসবেন, সেই তথ্য তাদের হাতে তুলে দেবেন। কোনো মিথ্যে কথা বলবেন না, তাতে কোনো লাভ হবে না। বরঞ্চ সত্যি কথা যদি বলেন, তাহলে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য নতুন নতুন প্রকল্পের ব্যবস্থা করতে পারবে কেন্দ্রীয় সরকার। তাই স্বচ্ছভাবে অন্তত এই পরীক্ষায় পাশ করার চেষ্টা করবেন। এটাই বলার জন্য আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আসলাম। কি বলবেন বন্ধুরা? আপনাদের কি মনে হয় এর মধ্যে কি কেন্দ্রের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি এটা একেবারে সকলের পার্টিসিপেট করা উচিত বলে মনে করছেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।